সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এখনো পর্যন্ত চিটাগাং স্টক এক্সচেঞ্জ। এই মুহূর্তে দেখা যাচ্ছে সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি ব্রেক ইভেন পয়েন্টে থেকে ৬,৮০৭ পয়েন্ট অবস্থান করছে এবং 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে এই মুহূর্তে 3 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে, অবস্থান করছে ৯,৯১২ পয়েন্টে। এখনো পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৯০ লাখ টাকার মতো। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 9টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে, 7টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এবং অপরিবর্তিত রয়েছে 41টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দিনের এই মুহূর্তে টপ ট্রেডে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে বেক্সিমকো রয়েছে প্রথম অবস্থানে, ন্যাশনাল টি কোম্পানি রয়েছে দ্বিতীয় অবস্থানে। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, রয়েছে বেক্সিমকো ফার্মা, এক্সিম ব্যাংক লিমিটেড, ব্যাট বিসি এবং স্কয়ার ফার্মা। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে দিনের এই মুহূর্তে যে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে ইয়াকিন পলিমার রয়েছে প্রথম অবস্থানে। দিনের এই মুহূর্তে দেখা যাচ্ছে ৬.25% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে পাওয়ার গ্রিড, রয়েছে র্যাকেট ব্যাংকিজার, ন্যাশনাল টি কোম্পানি, অ্যাডভেন্ট ফার্মা, পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং সামিট পাওয়ার। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে ইন্দো বাংলা ফার্মা রয়েছে প্রথম অবস্থানে। দিনের শুরু থেকে এখনো পর্যন্ত প্রায় 2.51% দর হারিয়ে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে মাইডাস ফাইন্যান্স, রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল অ্যান্ড কোম্পানি লিমিটেড, বেক্সিমকো, এছাড়া রয়েছে এক্সিম ব্যাংক লিমিটেড, সিলভার কেমিক্যাল, এছাড়া রয়েছে একমি লিমিটেড এবং যমুনা ব্যাংক লিমিটেড। তো এই ছিল চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। মাহবুব পলে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, এখন রয়েছে দেশের কৃষিভিত্তিক শিল্প খাত ও প্রস্তাবিত বাজেট নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। জনাব ইলিয়াস মৃধা, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। ইটিভি সকল দর্শকদেরকেও ধন্যবাদ। কোভিড-19 দুর্যোগে বেশিরভাগ সেক্টরে কিন্তু নেতিবাচক প্রবণতা। তো ওভারঅল সার্বিক বিজনেসকে আপনি কিভাবে দেখছেন সেটা জানবো, বিশেষ করে আপনাদের যে সেক্টরগুলো সেখানের ইম্প্যাক্টগুলো একটু জানতে চাই এবং সেখান থেকে ওভারকামের কিভাবে চিন্তাভাবনা করছেন সেটাও জানতে চাই। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আপনি জানেন যে কোভিড যে মহামারী সেটা শুধু বাংলাদেশের ইকোনমিতে ধাক্কা লাগেনি, বিশ্ব ইকোনমিতেও কিন্তু একটা হোঁচট খেয়েছে। তারপরেও আমাদেরকে সার্ভাইভ করার জন্য আমরা যেহেতু অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি, এই জায়গায় কিন্তু আমাদের ফুডের সরবরাহটা অব্যাহত রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। শুরুর দিক থেকে ধরেন ভুল বুঝাবুঝি হোক বা যে কোনো কারণেই হোক, আমাদের কিন্তু সাপ্লাই চেনটা খুবই বাধাগ্রস্ত হয়েছে। এখন কিন্তু আমরা অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। আমরা আমাদের এখনো, তারপর আমি বলবো যে সম্পূর্ণ না হলেও কিছুটা হলেও আমরা কমাতে পেরেছি এই কারণে যে সরকার কিন্তু ন্যাশন ওয়াইড লকডাউনটাকে উইথড্র করে দিয়ে কিছু কিছু জায়গায় এখন কিন্তু অ্যাক্টিভিটিটাকে নর্মাল করার চেষ্টা করছে এবং আমরাও আমাদের অ্যাক্টিভিটিটা নর্মাল রাখার চেষ্টা করে যাচ্ছি। যদিও আপনি জানেন যে এখন কিন্তু রিটেল আউটলেটগুলো খোলা থাকছে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আগে কিন্তু এটা খোলা থাকতো সকাল 8টা থেকে রাত 8টা, 9টা, 10টা পর্যন্ত। ফলে এই যে আওয়ার কমে যাওয়া, এই টাইমের মধ্যে কিন্তু ধরেন পুরাপুরি অ্যাক্টিভিটিটা কিন্তু চালানো যাচ্ছে না, এটা একটা লিমিটেশন। আবার অন্য দিক থেকে যদি চিন্তা করেন, যখন স্কুল কলেজ খোলা ছিল, ইউনিভার্সিটি খোলা ছিল, মানুষ কিন্তু বাসার বাইরে বেরোতো, মুভমেন্ট করত। ফলে কিন্তু যারা স্ন্যাক্স, কনফেকশনারি, জুস, বেভারেজ, এটা কিন্তু বাইরে কনজাম্পশনটা প্রচুর ছিল। এখন যেহেতু কোভিড এর কারণে মানুষ ঘর থেকে তেমন একটা বের হচ্ছে না, নেহায় প্রয়োজন না হলে, আর স্কুলগামী ছেলেমেয়েরা যেহেতু বাসায় আবদ্ধ আছে, তার জন্য কিন্তু ওই কনজাম্পশনটা কম হচ্ছে। তথাপিও আমি যদি বলি যে আমরা অনেকের চেয়ে ভালো আছি এখনো। ওভারঅল যদি বলি, আমরা মনে করি আমরা 70% লেভেলে অপারেট করতে পারছি, নর্মালি যে লেভেলে থাকার কথা। আর যদি আমি রপ্তানির কথা বলি, রপ্তানি বাজারের দিক থেকে কিন্তু অনেক চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হচ্ছি, বাট গুড থিং যেটা হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা করছি। আপনি জানেন যে আমাদের রপ্তানি বাজারের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার ছিল ভারত, পার্শ্ববর্তী দেশ। তারা কিন্তু আমাদের সাথে তাদের সীমান্ত বন্ধ আছে প্রায় 3 মাস। তার কারণে কিন্তু আমাদের রপ্তানিটা টোটালি বন্ধ আছে। বাট আমরা সেই অভাবটাকে পূরণ করার জন্য আমরা কিন্তু ব্যাপক আকারে ফোকাস করছি হলো মধ্যপ্রাচ্যের বাজারে, তারপরে হচ্ছে যে দক্ষিণ এশিয়ার বাজারে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপিন্স, এই কান্ট্রিগুলোতে আমাদের এক্সপোর্ট অনেক গুণ বেড়ে গেছে এবং আমরা অনেকাংশেই কিন্তু আমাদের এক্সপোর্টটাকে কভার করার চেষ্টা সক্ষম করতে সক্ষম হয়েছি। সেটাই আমি যদি বলি, হ্যাঁ, কৃষকদের জন্য কিন্তু যখন আমরা আন্তঃজেলা পরিবহন চালু রেখেছি বাট গণপরিবহন বন্ধ, তখন কিন্তু কৃষকরা একটু বিপাকেই পড়েছে। কারণ আপনি জানেন যারা ফরিয়া,
তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে গিয়ে কিন্তু তারা ফল মূল শাকসবজিটা কিনে নিয়ে আসে। যখন গণপরিবহন বন্ধ, তখন যখন ঢাকা থেকে ফরিয়ারা যাচ্ছে না গ্রামে, কৃষক কিন্তু তার ন্যায্য মূল্যে প্রোডাক্টটাকে বিক্রি করতে বাধাগ্রস্ত হচ্ছে। তারপরেও বিশেষ ধন্যবাদ সরকারকে যে তারা বিশেষায়িত ট্রেন চালু করেছে ফলমূল শাকসবজি ক্যারি করার জন্য। এটা কিছুটা হলেও কিন্তু কৃষকের মধ্যে আশার সঞ্চার করেছে। আর পাশাপাশি এখন কিন্তু মানে স্বাস্থ্যবিধি মেনে যতটুকু গণপরিবহন খোলা হয়েছে, কিছুটা হলেও কিন্তু কৃষকের একটা ব্যাপক উপকারে আসছে আর কি। তা আমার মনে হয় সাপ্লাই চেইন যতটুকু বাধাগ্রস্ত হয়েছিল কিছুটা কমতে শুরু করেছে, এবং জীবনযাত্রা যতটুকু স্বাভাবিক হবে আস্তে আস্তে আমরা এই ধাক্কাটা কাটাতে সক্ষম হব। তারপরেও ধাক্কা তো আছেই, আপনি জানেন যে ইকোনমির জন্য তো এটা, আমরা ফুড নিয়ে বিজনেস করে থাকি। মানুষের পকেটে যদি টাকা থাকে মানুষ কিন্তু ক্রয় ক্ষমতা বাড়বে, মানুষ প্রোডাক্টটা ক্রয় করবে। যদি মানুষের ইনকাম লেভেল কমে যায়, কর্মসংস্থান যদি না থাকে, তাহলে কিন্তু একটু বাধাগ্রস্ত অবশ্যই হবে। সেটাই। তো প্রস্তাবিত বাজেটকে আপনারা কিভাবে দেখছেন, বিশেষ করে পূর্ণাঙ্গ বাজেটে যদি কোনো প্রত্যাশা থাকে? আমি যদি বলি বাজেটকে ধরেন, এটা অবশ্যই অনেক বিশাল আকারের বাজেট। তো আমি যদি আমাদের কৃষি প্রক্রিয়া যদি কোনো শিল্পের অ্যাঙ্গেল থেকে বলবে, যেখানে তেমন কোনো পরিবর্তন অন্য যে কোনো বছরের তুলনায় তেমন একটা হয়নি, আগের ধারা অব্যাহত রেখেছেন। গুড থিং যেটা হলো যে আমি মনে করি যেগুলো স্বাস্থ্য খাতে এক্সট্রা বরাদ্দ রেখেছে, সেটার হয়তো ধরেন দেশের জনগণ হিসাবে আপনিও বেনিফিশিয়ারি হবেন, আমিও বেনিফিশিয়ারি হবো। বাট অ্যাজ এ অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি আমাদের কতগুলো চাহিদা ছিল যেগুলো হয়তো এখনো পূরণ হয়নি। যেরকম আমরা বলেছিলাম যে সুগার ইম্পোর্ট, আমরা যখন বিদেশে প্রোডাক্ট এক্সপোর্ট করি, আমাদের দেশে যেহেতু যেহেতু সুগারটা আমরা পুরোপুরি আমদানি নির্ভর, তার উপর কিন্তু ইম্পোর্ট ডিউটিটা কমানো হয়নি, এবং উপরি এটার উপর সাপ্লিমেন্টারি ডিউটি অনেক রয়েছে। এক্ষেত্রে যদি সুগারের ইম্পোর্ট ডিউটি কমতো, তাহলে কিন্তু আমরা জুস বেভারেজ অন্যান্য প্রোডাক্ট উৎপন্ন করে বিশ্ববাজারে যখন রপ্তানি করি, আমরা কিন্তু একটা প্রতিযোগিতামূলক অ্যাডভান্টেজ পেতাম। এখন কিন্তু এই জায়গায় আমরা একটু আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার জন্য আমাদের একটু চাপে থাকতে হয়। তারপরেও ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সরকার আগেরটাই দেখে রেখেছেন। এক্ষেত্রে সরকারকে ধন্যবাদ যে আমরা হয়তো আমাদের ধারাটা অব্যাহত রাখতে সক্ষম হব। আমরা অনেক বিষয় নিয়ে কথা বলবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের কৃষিভিত্তিক শিল্প খাত ও প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করছিলাম প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। জনাব ইলিয়াস মৃধা, একটু জানতে চাইবো যে আমরা দেখছি যে আরএমজি সেক্টরে কিন্তু বেশ খানিকটাই ধস। এখন সেক্ষেত্রে এগ্রো প্রসেস, এটার মাধ্যমে আমাদের ফরেন কারেন্সি আরও কীভাবে বাড়ানো যায় বলে আপনি মনে করছেন? আপনি জানেন যে এগ্রো প্রসেসিং কিন্তু আমরা প্রায় আমাদের জিডিপির ক্ষেত্রে ধরে 13% মতো কন্ট্রিবিউট করে কৃষি। তারপরেও যদি আমি বলবো যে আমাদেরকে কিন্তু এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে যেতে হবে। আমরা আরএমজি আমাদের এক্সপোর্টের অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। তারপরেও যখন বিশ্ববাজারে মন্দা, তখন কিন্তু আমরা যখন পিছনে পড়ে যাচ্ছি অনেকটাই। বাট আমরা যদি কৃষি পণ্যকে প্রক্রিয়াজাত করে যদি রপ্তানি করি, এটার কিন্তু অ্যাডভান্টেজ হলো এটার 100% র মেটেরিয়াল কিন্তু লোকাল, ফলে পুরো ফরেন কারেন্সিটা কিন্তু বাংলাদেশে থেকে যাচ্ছে। এবং আমাদের কিন্তু যেহেতু আমরা কৃষি প্রধান দেশ, এবং আমরা এখন পর্যন্ত রপ্তানি করি কিন্তু এথনিক মার্কেটে। বাট আপনি জানেন আমরা যদি ক্রপ ডাইভার্সিফিকেশনের মাধ্যমে প্রসেসগুলোকে ইমপ্রুভমেন্ট করি, তাহলে কিন্তু আমরা যদি মেইন স্ট্রিমে ঢুকে পড়ি, চায়না কিন্তু সারা পৃথিবীতেই টমেটো পেস্ট এক্সপোর্ট করে থাকে, ইন্ডিয়া কিন্তু পুরো পৃথিবীতে ম্যাঙ্গো পাল্প এক্সপোর্ট করে থাকে। ফলে আমাদের অনেক রকমের যে ফসলগুলো রয়েছে, আমরা যদি প্রথম কাজ যেটা বলবো যে আমি কৃষিকে কিন্তু বাণিজ্যিকীকরণ করা উচিত। এখন কিন্তু ট্রেডিশনাল এগ্রিকালচার যেটা আছে, যে গ্রামের একজন কৃষক ওইভাবে করে থাকে। আমি যদি কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান কোম্পানিগুলো যদি কমার্শিয়াল এগ্রিকালচারের দিকে ধাবিত হয়, যেখানে মেকানাইজড ওয়েতে যদি কৃষিকাজ করা হয়, এতে করে উৎপাদন বাড়বে, উৎপাদন খরচ কমবে, তাহলে কিন্তু কৃষিতে কিন্তু নতুন 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 উদ্যোক্তা তৈরি হবে। এবং আপনি জানেন যে কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য 1 ইঞ্চিও খালি জমি যেন খালি না থাকে। আমি মনে করি ওনার যে একটা বলিষ্ঠ পদক্ষেপ এবং অত্যন্ত সময় উপযোগী একটা উদ্যোগ কিন্তু উনি নিয়েছেন।
ওনার এই অভিমতের সাথে আমরা সম্পূর্ণ একমত। আমি যদি মনে করি সরকার, কোম্পানি, ব্যক্তি এবং অন্যান্য স্টেক হোল্ডার, আমরা যদি সবাই সম্মিলিতভাবে এই মেসেজটাকে নিয়ে পজিটিভলি কাজ করি, আমরা তো অবশ্যই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব। তার পাশাপাশি কিন্তু আমাদের দেশের উৎপাদিত প্রোডাক্ট বিশ্ববাজারে রপ্তানি করে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। গার্মেন্টস থেকে যতটুকু অর্ডার কমে যাবে, হয়তো প্রথম বছরই সেটা সম্ভব হবে না, বাট যদি আমরা একটা পরিকল্পনা গ্রহণ করি, আমি মনে করি আগামী 5 বছরের মধ্যে আমরা কিন্তু গার্মেন্টস সেক্টরের মধ্যে এখানেও ফরেন কারেন্সি, অনেক নেট ফরেন কারেন্সি, যেটা গার্মেন্টসে কিন্তু ধরেন সুতা, তুলা সবই কিন্তু বিদেশ থেকে আসে, কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু শাক, সবজি, ফলমূল কোনোটাই বিদেশ থেকে আসবে না, পুরো ফরেন কারেন্সিটা বাংলাদেশে থেকে যাবে। এতে করে কিন্তু যদি আমরা এক্সপোর্টটাকে ডাইভার্সিফাই করি, তাহলে আমাদের দেশের কিন্তু ফরেন কারেন্সি বাস্কেটটা অনেক স্ট্রং হবে, আমাদের প্রচুর এমপ্লয়মেন্ট তৈরি হবে, রুরাল এমপ্লয়মেন্ট তৈরি হবে, এতে করে কিন্তু দেশের ইকোনমি অনেকটা স্ট্রং হবে। আমি মনে করি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য অ্যাগ্রো প্রসেসিং একটা বিরাট বড় রোল প্লে করতে পারে। এর একদম, পাশাপাশি আমি সেটাই। আমাদের আমাদের যারা বেকার হয়ে যাচ্ছে এখন, হয়তো গার্মেন্টসে কাজ পাচ্ছে না, অথবা বিদেশ থেকে আমাদের যেই প্রবাসী ভাইয়েরা ফেরত আসার কথা শুনছি পত্র পত্রিকায়, আমি বলবো হতাশ হওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকটা মানুষকে যদি আমরা উৎপাদনশীল খাতে ব্যবহার করতে পারি, তারা যদি কেউ পশুপালন, কেউ মৎস্য পালন, কেউ মুরগি পালন, কেউ দুগ্ধ উৎপাদন, শাকসবজি উৎপাদন, বিভিন্ন ক্ষেত্রে যদি তারা কন্ট্রিবিউট করে, সেটাকে যদি প্রক্রিয়াজাত করে আমরা বিদেশে রপ্তানি করি, বিদেশি বাজার যদি আমরা খুঁজে পাই, আমাদেরকে কিন্তু যদি লজিস্টিক ডেভেলপমেন্ট করা হয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হয় বিদেশে রপ্তানি করার মতো, আমরা কিন্তু ভেজিটেবল ফ্রোজেন করে রপ্তানি করতে পারি, ভেজিটেবল প্রসেস করে বিদেশে রপ্তানি করতে পারি, বিভিন্ন ফরম্যাটে কিন্তু বিদেশে যদি প্রোডাক্টগুলো রপ্তানি করি, আমরা পোল্ট্রি রপ্তানি করতে পারি, আমরা কিন্তু দুগ্ধ বিদেশ থেকে যে গুঁড়া দুধ আমদানি করি, আমরা যদি মিল্কের প্রোডাকশন বাড়াই, আমরা যদি আমদানি রোধ করতে পারি, তাহলেও কিন্তু ফরেন কারেন্সি সেভ করতে পারি। ফলে এগ্রিকালচার এবং অ্যাগ্রো প্রসেসিং ওতপ্রোতভাবে সম্পৃক্ত। আমরা যদি সরকার, অ্যাগ্রোনমিস্ট এবং বেসরকারি প্রতিষ্ঠান এবং কোম্পানি একসাথে মিলে যদি আমরা কাজ করি, আমরা কিন্তু কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা লাভ করব, ফরেন কারেন্সি আর্ন করতে পারবো, প্রচুর পরিমাণে লোকের কর্মসংস্থানেরও কিন্তু ব্যবহার করতে পারবো। একদম। আপনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কথা বলছেন, সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে গবেষণার ক্ষেত্রে আরো বরাদ্দ বাড়ানো উচিত কিনা, সেই সাথে আমি একটু জিজ্ঞাসা করতে যে প্রযুক্তির যে উন্নয়ন সেটা আরো বেশি বাড়ানো উচিত কিনা। আমি অবশ্যই মনে করি আপনি একদম কারেক্ট প্রশ্ন করেছেন। আমাদের যে গবেষণা বলবো, উন্নত জাতের বীজ যদি হয়, উন্নত ফসল কিন্তু আমরা পাবো। আপনি জানেন যে আমরা কিন্তু বাংলাদেশ যখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছি, আমাদের কিন্তু খাদ্যের মান, খাদ্যের চাহিদা ও পরিপূর্ণতা পাচ্ছে অন্যভাবে। আপনি দেখেন আমরা বিদেশি আলু থেকে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি, আমি আমার দেশে উৎপাদিত আলু দিয়ে কেন চিপস তৈরি করতে পারছি না? আমি আমার দেশের উৎপাদিত আলু দিয়ে কেন ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারছি না? তার জন্য একটা স্পেশাল ভ্যারাইটির পটেটো দরকার। আমি মনে করি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অথবা এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল, তারা যদি বিদেশ থেকে সময় উপযোগী বাংলাদেশের আবহাওয়ায় খাপ খায়, বা যেটা দিয়ে আলুর চিপস, আলু পটেটো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যাবে, এরকম জাতীয় আলু যদি উৎপন্ন করে, তাহলে কিন্তু আমরা এই আলু বিদেশে রপ্তানি করতে পারবো, এবং বাংলাদেশে কিন্তু আমরা আমাদের যে চাহিদাটা আছে এটাও পূরণ করতে পারবো। ফলে প্রত্যেকটা ক্ষেত্রেই R&Dর মাধ্যমে, গবেষণার মাধ্যমে কিন্তু আমাদের উন্নত জাতের বীজ আনতে হবে, যেটার মাধ্যমে প্রোডাক্ট উৎপন্ন করলে আমাদের পার একর ইল্ড বেড়ে যাবে, ফলে খরচ কমবে, ইল্ড যদি বেড়ে যায় কৃষক কিন্তু লাভবান হবে। এতে করে দেখেন, আপনি জানেন যে ইসরায়েলে প্রতিটা গাভী এভারেজে কিন্তু 60 লিটার পর্যন্ত দুধ দেয়, আমাদের দেশে কিন্তু সেটা 6 লিটার 8 লিটার। আমরা যদি সেই প্রজাতির গাভীকে নিয়ে আসতে পারি, আমরা যদি মিল্কের প্রোডাকশন বাড়াতে পারি, তাহলে কিন্তু কৃষকের ভাগ্যের উন্নয়ন হবে, বাংলাদেশে মিল্কের চাহিদা পূরণ হবে, বিদেশ থেকে আমাদের কিন্তু দুধের আমদানি নির্ভরতা অনেকাংশে কমে যাবে। ফলে আমরা কিন্তু পুষ্টিকর, পুষ্টি সম্পন্ন জাতি এবং ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু পাবো। সেটাই। অনেকে মনে করছেন যে করোনা পরবর্তী অবস্থার জন্য আমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে, তো সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি করোনা থেকে কিন্তু আমাদের, করোনা যেরকম নেগেটিভ নেতিবাচক দিক আছে, এটা কিন্তু আমাদেরকে নিজেদেরকে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার দিয়ে দিচ্ছে, যে আমাদেরকে প্রথমেই ধরে নিতে হবে পরনির্ভরশীল হওয়া যাবে না। আজকে দেখেন বিশ্বের উন্নত দেশগুলো সবাই কিন্তু অলরেডি ধরাশায়ী হয়ে গেছেন, যত সেই সামরিক শক্তি কোনো কাজে লাগছে না, অর্থনৈতিক শক্তিও কিন্তু পুরোপুরি কাজে লাগাতে পারছে না। এই ক্ষেত্রে একমাত্র যারা স্বয়ংসম্পূর্ণ,
টেকনোলজিতে, খাদ্যে এবং চিকিৎসায় সব জায়গায় স্বয়ংসম্পূর্ণ যারা তারাই কিন্তু টিকে থাকবে। আজকে ধরেন একসময় আমাদের যারা ধনী শ্রেণী আছেন দেশের, কিছু হলেই তারা বিদেশে ছুটে যেতেন চিকিৎসার জন্য, আজকে কিন্তু চাইলেও তারা যেতে পারছেন না। তার মানে কি, এখান থেকে একটা গুড লার্নিং যে আমাকে কিন্তু আমার দেশকেই উন্নত করতে হবে, আমার স্বাস্থ্য ব্যবস্থাকেই কিন্তু উন্নত করতে হবে, আমার দেশেই যেন আমি আমার সেবাটা পেতে পারি। তেমন ভাবে বলবো যে আমাদের পুষ্টি চাহিদা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের শিক্ষার মান, সমস্ত দিকে যে আমাদের দেশে লার্নিং নিতে হবে। আমাদের যে আত্মকেন্দ্রিক অথবা আমাকে সংশোধনের যে লার্নিং, এটা কিন্তু এই কোভিড থেকে আমরা গ্রহণ করলাম। এটাকে সামনে রেখে কিন্তু আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা স্থাপন করতে হবে, সেটা শিল্প স্থাপনের জন্য হোক, কৃষি সম্প্রসারণের জন্য হোক, স্বাস্থ্য সেবার জন্য হোক, শিক্ষার ক্ষেত্রে। আমি চাইলেও কিন্তু আমার সন্তানকে বিদেশে পড়তে পাঠাতে পারছি না, তাহলে আমার দেশে যদি আমার সন্তানকে শিক্ষা দিতে হয়, তাহলে কিন্তু আমার দেশেই ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, আমার দেশেই কিন্তু ভালো শিক্ষক তৈরি করতে হবে, আমার দেশেই কিন্তু ভালো প্রযুক্তি আনতে হবে, যেখানে আজকে অনলাইনে টিচিংটা যেন আমার দেশে আমার বাচ্চা আমার ঘরে বসে নিতে পারে। আমি মনে করি এই কোভিডের যে নেতিবাচক দিক, আমাদের এটাকে কাটিয়ে উঠতে হবে, মানুষকে কিন্তু স্বাস্থ্য সচেতন করতে হবে, আমাদেরকে এটা সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। সরকার একা মোকাবেলা করতে পারবে না, কোনো একটা প্রতিষ্ঠান একা মোকাবেলা করতে পারবে না। আমরা সম্মিলিতভাবে যদি কাজ করি, আমরা মনে করি আমরা বীরের জাতি, আমরা বাঙালি, আমরা যদি সবাই চেষ্টা করি, আমরা এই করোনাকেও জয় করতে পারবো। অর্থনৈতিক বিপত্তি আসবে, ধাক্কা আসবে, হোঁচট আসবে, বাট আমরা যদি ঠিকমতো পরিকল্পনা গ্রহণ করি, সবাই যদি পুরো জাতি যদি কঠোর পরিশ্রম করে, আমরা যদি অপচয় রোধ করতে পারি, আমরা এই কোভিডের যে ধাক্কা, ইকোনমিক্যাল যে ডিজাস্টার, এটাকে কিন্তু আমরা মোকাবেলা করতে সক্ষম হবে এবং আমরা অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবো। আমি আশাবাদী অত্যন্ত। আমরা সেটাই প্রত্যাশা করছি, আমরা সকলে মিলে এই সংকট কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে এবং টিভির সকল দর্শককে প্রাণ গ্রুপের তরফ থেকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কৃষিভিত্তিক শিল্প খাত ও প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলছিলেন ব্র্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। দর্শক, নিচ্ছে আরও একটা বিরতি। বেলা 1:30 আবারও ফিরে আসবো কিছু বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।